গল্পকুট পাহাড়ে রামচন্দ্রের পদচিহ্ন দেখে ফিরছি। এরপর আমার গন্তব্যস্থল উজ্জয়িনী, কালিদাসের উজ্জয়িনী। পূর্ণ কুম্ভের স্নানে যেতে পারিনি, অর্ধকুম্ভের যোগে চলেছি। শঙ্করগড় রেল স্টেশন থেকে ট্রেনে কাটনি, তারপর বিনার পথে উজ্জয়িনী পৌঁছব। এ পথ হেঁটেই যেতে হবে। পাহাড়ি মেঠো রাস্তা, টিলাপথ পেরিয়ে খাড়াই ঢাল, আবার উঠে গেছে চড়াই পথে। কচিত দু একজন পথচারীর দর্শন মেলে। রাস্তার ডাইনে বাঁয়ে ধূসর বনস্থলী। ত্রিসীমানার মধ্যে লোকালয় বলতে কিছু নেই। এ রাস্তা আমার চেনা নয়। বেহড়ের জঙ্গলে আর সিন্ধু পার্বতী বেতোয়ার পারে পারে এমন সবুজ বনপথ অনেকবার পেরিয়েছি। কোণে দেখা আলোয় পথ চলেছি। দূরে ক্রমশ আবছা হয়ে আসছে বনপথ। ত্রস্ত চলার পথে একটু আনমনা হয়ে পড়েছি। খাঁড়ি রাস্তায় মৃদুমন্দ পায়ের ধ্বনি। চমকে পেছনে তাকাতেই জঙ্গলের ফাঁকে বিচিত্র এক মুখের অবয়ব। আহা যায়েঙ্গে, এমন পরিষ্কার হিন্দি শুনলে থমকে দাঁড়াতেই হয়। এ অঞ্চলে এই হিন্দির প্রচলন নেই। এখানে বুন্দেলা নয়তো বাঘেলা ভাষার চল। বড় কঠিন প্রশ্ন, অন্তত আমার জন্যে তো বটেই। আমি চলি পথের টানে। কোথায় যাব সে তো শুধু পথই জানে। কিন্তু এ সময় এ কথা এখানে বলা ঠাট্টার মতো শোনাবে। অচেনা পরিবেশে শোভা পাবে না। আমতা আমতা করছি। পরের প্রশ্ন ভেসে এলো, কাহা কা আদমি হ্যায় আপ? এবার তবু উত্তর হয়। বলা মাত্র ঠা ঠা হাসিতে চারিদিক কাঁপিয়ে তুলল। अरे अरे पहले तो बोलो बंगाल का, कलकत्ता का। ঝুপসি জঙ্গল চিরে অবয়ব এতক্ষণে স্পষ্ট হল। গোঁফ দাড়ি ভর্তি মুখের মধ্যে অস্বাভাবিক উজ্জ্বল দুটো চোখ, চেতালো বুকের পাটা, পুরু ঠোঁটের ফাঁকে ময়লা দাঁতের সারি। मैं भी तो बंगाली हूँ, 2.5 साल से हुआ। প্রশ্নকর্তা আমার পিঠে তার রোমশ হাত রাখলো। এবার कोई जान पहचान है यहाँ? এখানে চেনা জানা লোক আমি কোথায় পাবো? চলেছি এক প্রমত্ত নেশার টানে। সব পরিচয় আত্মীয়তা পেছনে ফেলে এসেছি। যতটা সম্ভব বোঝালাম আমি তীর্থযাত্রী। পথের টানে ঘর ছেড়েছি। কোনো আত্মীয় বন্ধুর খোঁজে নয়, কোনো ব্যবসা বাণিজ্য করার ধান্দাও মাথায় নেই। প্রশ্নকর্তা আবার তার জমাট কণ্ঠের হাসি চারিদিকে ছড়িয়ে দিল। হাসলে এমন ভরাট গম্ভীর স্বর কারো গলা থেকে বেরোতে এর আগে আমি শুনিনি। চারিদিকের বনস্থলী যেন হুড়মুড় করে একসঙ্গে দুলে উঠল। অদূরের পাহাড়ের টিলাটাও থরথর করে কাঁপছে। প্রশ্নকর্তা আমার চোখে চোখ রাখল এতক্ষণে। ভুরু নিচে, ঠোঁটের ঘন পাতায় সরু ফালি হাসি এখনো গড়াচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এতক্ষণে আমাদের দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা জন্মে গেছে ধরে নিতে হয়। অস্বস্তি কাটাতে আমি তার আরো কাছাকাছি হলাম। এখন তো আর হেঁটে স্টেশনে পৌঁছতে পারবেন না, সন্ধ্যা নেমে যাবে। কোথাও একটা ডেরা ঠিক করে নিন। রোদ থাকতেই কম্বল গরম করে নিতে হয়। এ দেশটার নাম বাঘেলখণ্ড, জানেন তো? এখানকার বনে বাঘ যেমন আছে, বাঘ ভূতও কম নেই। বাঘ ভূত?
কথাটা উচ্চারণ করার মধ্যে কোথায় যেন একটা ঝাঁকি লাগে। নিজের মুখে কথাতেই নিজের সারা শরীরটা ছমছমিয়ে উঠল। ওপাশে সরু চিলতে হাসিটা ক্রমশ চওড়া হচ্ছে। বিলীয়মান দিনের আলোর সঙ্গে প্রশ্নকর্তা আবার ধূসর আবছায়াতে পর্যবসিত হতে চলেছে। না, শেষ পর্যন্ত সে হারিয়ে গেল না, বরং প্রিয়জনের মতো ঘাড়ে রোমশ হাত রেখে বলল, যদি চান তো আমার সঙ্গে আমার ডেরায় আসতে পারেন। এই নিমন্ত্রণ ফেরানো যায় না। সামনে আশ্রয়দাতা, পেছনে মেহমান। বিন্ধ্য পর্বতমালার টুকরো টুকরো অবশিষ্ট খণ্ড চারিদিকে ছড়ানো। দূরে ক্যালেন্ডারের ছবির মতন পান্না পাহাড়ের চূড়ো দেখতে পাচ্ছি। বাঁয়ে একটা পাহাড়ি ঝোড়ার কঙ্কাল। বর্ষায় এ নদী যৌবনবতী হবে। শুকনো নদী পাড়ের চখা বালি শেষ বিকেলের আলোয় ঝিকমিকিয়ে অভ্রকুঁচির মতন জ্বলছে। খাড়ায় তীরভূমি জুড়ে তিতপন্না আর আফিমের জঙ্গল। জঙ্গলের পাকদণ্ডি ধরে পূবের পথে চলেছি। মিনিট 40 হাঁটার পর ইতস্তত ছড়ানো নিচু নিচু কটা ঝুপড়ি দেখতে পেলাম। ঝুপড়িগুলোর পেছন থেকে খাড়াই পাহাড় উঠে গেছে, তবে মোটামুটি সমতল ভূমি এ জায়গাটা। গোয়ালে গরু মোষ দেখা যাচ্ছে। ন্যাংটো শিশুরা এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। নিকোনো উঙন। গৃহস্থ মানুষের আস্তানাই হবে। আমার আশ্রয়দাতা হাসল, অর্থাৎ এ তারই বাসস্থান। কর্তা আমাকে পুরো একটা ঝুপড়ি ছেড়ে দিল। অনেক হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্ত অবসন্ন শরীর। আরামে কোনো ঘাটতি হোক চান না। ঘি ভেজানো রুটি, আলু চোখা আর এক বাটি দুধ এলো। কপালে এমন আহার এবং বাসস্থান জুটবে স্বপ্নেও ভাবতে পারিনি। যে কজন ঠাকুর দেবতার নাম মনে পড়ল, সবার উদ্দেশ্যে প্রণাম ঠুকে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি। ব্যস্ত পায়ে চলাফেরার আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর সহসা কাতর একটা গোঙানির আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা হচ্ছেই, অনুচ্চ কিন্তু স্পষ্ট। এক মুহূর্ত সময় লাগলো নিজেকে আবিষ্কার করতে। ঠিক কোথায় আছি আমি? কিভাবেই বা এখানে এলাম? নিজেকে পুরোপুরি ফিরে পেয়ে কান খাড়া করে আওয়াজটার উৎস কোন দিকে অনুধাবন করতে সচেষ্ট হলাম। আওয়াজটা নিঃসন্দেহে ঘরের বাইরে থেকে আসছে। একবার ভাবলাম বাইরে উঠে কোন দিকে আওয়াজের উৎস সেটা দেখা দরকার। চোখ মেলে দরজার দিকে তাকিয়েছি। ছ্যাঁত করে গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজা বন্ধ করে শুয়েছিলাম, সেই দরজা হাট করে খোলা। খোলা দরজা পথে বাইরে সবকিছুই দৃশ্যমান। চলাফেরার যে ধূপধাপ আওয়াজ এতক্ষণ পাচ্ছিলাম তাও এখন স্পষ্ট। নিজের প্রতি নিজের সন্দেহ হচ্ছে। আমি জেগে আছি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে হাবিজাবি স্বপ্ন দেখছি? একসময় গোলক ধাঁধা খেলায় নরকের দৃশ্য দেখে শিউরে উঠতাম। করাত দিয়ে দুফালা করে কেটে ফেলা হচ্ছে একটা লোককে, কারোবার চোখ উপড়ে তুলে নেওয়া হচ্ছে। সেই নরক এখান থেকে কত দূরে? ডিব্রি লণ্ঠনের নিচে মোটা শাল বলগা খুঁটির সঙ্গে বাঁধা একটা মানুষ। দর দর করে রক্ত ঝরছে হতভাগ্য মানুষটার শরীর থেকে। এই ফাঁকা তেপান্তরে চেঁচিয়ে কেঁদে কোনো লাভ হবে না বলে বোধহয় সে যন্ত্রণায় ডাক ছেড়ে কাঁদছে না, থেকে থেকে ডুকরে কেঁদে উঠছে। আমার গলার ঠিক নিচে আমার প্রাণ এসে ঠেকেছে। জানি না এ জীবনে এ গলা দিয়ে আর কোনো স্বর বেরোবে কিনা। সহসা দুটো গাঢ় নীল চোখের সঙ্গে আমার চোখের সেতু রচিত হলো।
আগুনের গোলার মতো শানিত সে দৃষ্টির সামনে দাঁড়ানো যায় না। রাতে বাঘেদের চোখ কি এরকম আগুন ঝরানো হয়ে ওঠে? আমি আর একবার প্রচণ্ড কম্পনে শিউরে উঠলাম। বাঘ তার থাবা বাড়িয়ে আমার মুখে সজোরে এক থাপ্পড় কষালো। বাঘের হাতের চড় কখনো এর আগে খাইনি। সারা মাথা বন বন করে ঘুরতে আরম্ভ করেছে, মাথা ঘুরছে, পৃথিবী ঘুরছে। ক্রমে এক সময় সব অন্ধকার হয়ে গেল। তুলো গাছের পাতায় হাওয়ার শব্দ, ছটছর করে শুকনো ফলের দোলাদুলির আওয়াজ ভেসে আসছে। ভোর ভোর সময় যখন আমার হুঁশ হলো, দেখি নেয়ারের চৌপায়ায় যেমন শুয়েছিলাম তেমনি শুয়ে আছি, গলা পর্যন্ত কম্বল টানা। তবে কি রাত্রির ঘটনা কেবলমাত্র দুঃস্বপ্ন ছিল, সত্যি না? ধীরে ধীরে বনভূমি উজ্জ্বলতর হচ্ছে। বাইরের চাতালে কে যেন রামধুন গীত গাইছে, বোধহয় কর্তাই গাইছে। প্রাত্যহিক সকাল তার প্রসন্নতা নিয়ে জেগে উঠেছে। আমি কিছুতে কিছুর সঙ্গে মেলাতে পারছি না। বাঘের থাপ্পড়ের কথা ভোলা যায় না, এখনো চোয়াল ব্যথা হয়ে আছে। সেই নীল চোখের দৃষ্টি, যা আগুনের গোলার মতন তপ্ত, মনে হচ্ছিল আমার সর্বাঙ্গ ঝলসে যাবে। রাত্রির লোম খাড়া করা আতঙ্ক এখন থাকার কথা নয় ঠিকই, তবু এত তাড়াতাড়ি চট করে সব ভুলে যাওয়া সম্ভব নয়। বাইরে রামধুন গাওয়ার ঢংটা পরিবেশটাকে আরো স্বাভাবিক হতে দিচ্ছে না। আমি জেগেছি বুঝতে পেরে গৃহকর্তা আমার ঘরে উঁকি দিল। গালের দাড়ি গোঁফের সঙ্গে গায়ের রং আর চোখ দুটো একই রকম, শুধু শুধু চোখটা অন্য রঙে ঝকঝক করছে। আমি ঝটিতে একবার গত রাতের বাঘের চোখ দুটোর কথা ভেবে নিলাম। নীল চোখ দুটো ধক ধক করে জ্বলছিল। কর্তা প্রসন্ন হাসল। রাতে ভালো ঘুম হয়েছিল তো? আমি কোনো উত্তর দেওয়ার আগেই কর্তা আর একবার হাসল। কালই আপনাকে বলেছিলাম এই দেশটার নাম বাঘেলখণ্ড। এখানে বাঘ আছে, বাঘ ভূতও আছে। কাল রাতে বাঘ ভূত এসেছিল, মালুম পেয়েছিলেন? কাল রাতের ওই কাণ্ডের পর আমার সঙ্গে মশকরা করতে চাইছে নাকি? গালের ব্যথায় এখনো ঢোক গিলতে কষ্ট হচ্ছে। মুখের ভেতরের মাড়ি বোধহয় পেকে ফুলে উঠেছে। চোয়াল থেকে মাথার ব্রহ্মতালু পর্যন্ত সব টন টন করছে। বাঘ ভূতের আসার খবর আমার চেয়ে আর ভালো কে জানে। কর্তা হঠাৎ গলা নামিয়ে ফিসফিস করার মতো ভঙ্গি করে বলল, তবে কি জানেন, বাঘ ভূত শুধু গদ্দারকেই ধরে, ইনসাফ নষ্ট করে কোনো কাজ করে না। তবু বলবো, এমন একা একা এই বাঘেলখণ্ডের বনে আর কখনো আসবেন না। জামভাটি ভর্তি দুধ আর মকায়ের রুটি খেয়ে তৈরি হয়ে নিলাম। চলুন, আপনাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই। আপনাকে চিনে নিয়েছে বাঘভূত, আর আপনাকে ছোঁবে না। আবার সামনে আশ্রয়দাতা, পেছনে মেহমান। চিত্রকূট পাহাড়ে রামচন্দ্রের পদচিহ্ন দেখে ফিরছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।